স্টুডেন্টস, ক্লাস 10 এর ভূগোল পরপর পড়ে দিচ্ছি। চ্যাপ্টার 6 এর আজকে পড়াবো পার্ট 2। আমাদের এটা বইতে দেখবে পরিচ্ছেদ 2 বলে লেখা আছে, ভারতের শিল্প। দেখো, আমাদের কৃষি হচ্ছে আমাদের ভিত্তিভূমি আর শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ। দেখো, বইয়ের কাগজ আর কালিতে তর্ক লেগেছে। কাগজ বলে আমি হচ্ছি নরম কাঠ, কাগজ কলে গিয়ে রূপ পাল্টে এসেছি, আর আমি আছি বলে তোমার অস্তিত্ব আছে। কালি বলে আমিও কারখানা থেকে এমন হয়ে এসেছি, আর আমি তোমার গায়ে রঙিন হয়ে ফুটে উঠি বলেই না তোমার এত কদর। আসল কথা হলো, কলকারখানার মাধ্যমে মূল উপাদানের রূপান্তরের নাম হচ্ছে শিল্প। এই যে কাঁচামাল, সেটা কলকারখানায় গিয়ে রূপান্তরিত হয়ে যে আমাদের যে তৈরি প্রোডাক্ট হচ্ছে, তৈরি উৎপাদন, এই যে তৈরি উৎপাদিত যে নতুন উৎপাদন আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে শিল্প। দেখো, শিল্প স্থাপনের কারণসমূহ: প্রযুক্তিগত কলা কৌশলের দ্বারা এক বা একাধিক প্রক্রিয়ায় যখন কাঁচামালকে প্রাথমিক অবস্থা থেকে ব্যবহারযোগ্য অবস্থায় পরিবর্তন করা হয়, তখন তাকে বলে শিল্প। তাহলে যে আমাদের শিল্প কাকে বলে, তখন বলবে প্রযুক্তিগত কলা কৌশলের দ্বারা এক বা একাধিক প্রক্রিয়ায় যখন কাঁচামালকে প্রাথমিক অবস্থা থেকে ব্যবহারযোগ্য অবস্থায় পরিবর্তন করা হয়, তখন তাকে বলে শিল্প। দেখো, শিল্প স্থাপনের কারণসমূহ। শিল্প স্থাপনের কারণের মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, দুই হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে জমির সহজলভ্যতা, অনুকূল জলবায়ু, জলের সহজলভ্যতা, কাঁচামাল। আর অর্থনৈতিক কারণের মধ্যে শ্রমিক, পরিবহন, বাজার, মূলধন, বিদ্যুৎ শক্তি। প্রথমে আমরা প্রাকৃতিক কারণ করব। জমির সহজলভ্যতা: বৃহদায়তন শিল্প কারখানার শেড, অফিসঘর, শ্রমিকের বাসগৃহ ইত্যাদি নির্মাণের জন্য প্রচুর জমি প্রয়োজন হয়। দুই, অনুকূল জলবায়ু: আর্দ্র জলবায়ু বয়ন শিল্পের এবং শুষ্ক ও রোদ ঝলমেলো জলবায়ু চলচ্চিত্র শিল্পের সহায়ক। নাতিশীতোষ্ণ জলবায়ুতে শ্রমিকেরা সহজে ক্লান্ত হয় না, বেশিক্ষণ কাজ করতে পারে, ফলে উৎপাদন বেশি হয়। তিন হচ্ছে জলের সহজলভ্যতা: মেশিন ঠান্ডা রাখতে, বাষ্প তৈরি করতে, শ্রমিকদের ব্যক্তিগত ব্যবহার প্রভৃতি কাজের জন্য জল শিল্পের অপরিহার্য উপাদান। যেখানে শিল্প স্থাপনার জায়গা হবে, সেখানে যেন পর্যাপ্ত জল থাকে, এই জন্য হ্রদ বা নদীর তীরবর্তী এলাকায় শিল্প গড়ে ওঠে। চার হচ্ছে কাঁচামাল: শিল্পে কাঁচামাল হিসেবে অরণ্যজাত, কৃষিজাত, খনিজ দ্রব্য ব্যবহার হয়। এরকম অরণ্যজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য এবং খনিজ দ্রব্য, এগুলো সব কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এইসব কাঁচামালের বন্টন ও সহজ প্রাপ্তির উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে। তবে কাঁচামালের প্রকৃতিও শিল্পের অবস্থানের উপর প্রভাব ফেলে। প্রকৃতিগত দিক থেকে কাঁচামালগুলো দু প্রকার। একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। তোমার যদি বলে আসে বিশুদ্ধ কাঁচামাল, উদাহরণ বলে পাট, তুলো, এগুলো হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল লৌহ আকরিক, তামা, এগুলো হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি কাঁচামাল উৎপাদন অঞ্চল, বাজার অথবা অন্যত্র গড়ে ওঠে। অন্যদিকে অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি প্রধানত কাঁচামালের প্রাপ্তির স্থানে গড়ে ওঠার প্রবণতা লক্ষ্য করা যায়। যেখানে অবিশুদ্ধ কাঁচামাল, সেখানে কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানেই শিল্পটা গড়ে ওঠে। আর বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি কাঁচামাল উৎপাদক অঞ্চল থেকে অন্য দূরে বাজার বা অন্যত্র গড়ে উঠতে পারে, কারণ সেখান থেকে নিয়ে এসে এখানেও চাষ করা যাবে, এই আমার উৎপাদনের কাছে ব্যবহার করা যাবে। পাট, তুলো, যেখানে জমিতে তো শিল্প গড়ে ওঠে না, সেখানে পাট, তুলো অন্য জায়গায় হয়, কিন্তু সেখানে এনে চাষ করা যায়। কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল বিশেষ করে যেখানে হয়, সেখানেই প্রাপ্তির স্থানেই শিল্পটা গড়ে ওঠে। হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো, শ্রমিক: সস্তায় দক্ষ শিক্ষিত শ্রমিকের যোগান যেখানে বেশি, সেখানে শিল্প গড়ে ওঠে। এই কারণে ভারী শিল্পের বিকাশে জনবহুল এলাকায় করে শিল্পে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। পরিবহন: উন্নত রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা থেকে কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য আমদানি করা ও উৎপাদিত দ্রব্যকে সস্তায় ও সহজে বাজারে পাঠানোর সুবিধা হয়। এরকম সুবিধাযুক্ত স্থানে শিল্প গড়ে ওঠে, মানে যেখানে উন্নত পরিবহন ব্যবস্থায় কাঁচামাল আনার সুবিধা থাকবে এবং উৎপাদিত পণ্য বিক্রিরও সুবিধা থাকবে, উৎপাদিত বাজারে পাঠানোর সুবিধা থাকবে। সেরকম পরিবহন ব্যবস্থা যদি উন্নত না হয়, সেখানে শিল্প গড়ে উঠতে পারবে না। সুবিধাযুক্ত যেখানে থাকবে পরিবহনের উন্নত পরিবহন, সেখানেই শিল্প গড়ে উঠবে। বাজার: উৎপাদিত পণ্যের স্থানীয় বা অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক বাজার থাকলে শিল্প গড়ে ওঠে। হচ্ছে মূলধন: শিল্পের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে স্থায়ী মূলধন ও শিল্প কার্য চালানোর জন্য চলতি মূলধন দরকার। ব্যাংক, বীমা ইত্যাদি ক্ষেত্রে সুবিধা থাকলে শিল্প গড়ে ওঠে। শিল্পে তো প্রচুর মূলধন থাকে, প্রচুর টাকার দরকার, সেই জন্য সেই মূলধন যদি ব্যাংক লোন দেয়, হ্যাঁ, এইগুলো সুবিধা হয়। বীমা করা থাকলে সুবিধা হয় আর কি। বিদ্যুৎ শক্তি: কারখানায় মেশিন চালাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন। সস্তায় বিদ্যুৎ সহজলভ্য হয় এমন স্থানে শিল্প গড়ে ওঠে। যেখানে বিদ্যুৎ সহজলভ্য, বিদ্যুৎ পাওয়া যাবে, হ্যাঁ, সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে, সেখানে শিল্প গড়ে উঠতে সুবিধা হবে। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের ধারণা। দেখো, শিল্পজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত হলে
কাঁচামালগুলির ব্যবহারিক পরিবর্তন ঘটে। এই দিক থেকে বিচার করলে কাঁচামালগুলি বিশুদ্ধ অথবা অবিশুদ্ধ শ্রেণীর হয়। প্রথমে হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। শিল্পজাত পণ্য উৎপাদনের সময় যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় না এদের বিশুদ্ধ বা খাঁটি কাঁচামাল বলে। এক্ষেত্রে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজন সমান থাকে অথবা বেশি হয়। যেমন তুলো, পাট, শন, রেশম, পশম প্রভৃতি হলো বিশুদ্ধ বা খাঁটি কাঁচামাল। আচ্ছা, অবিশুদ্ধ কাঁচামাল। উৎপাদনের সময় যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে। এক্ষেত্রে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন শিল্পজাত পণ্যের ওজন অপেক্ষা বেশি হয়। যেমন 2 টন আকরিক লোহা থেকে 1 টনের কম ইস্পাত পাওয়া যায়। লোহা, তামা, টিন, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব খনিজগুলি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। মাথায় রাখবে যে অবিশুদ্ধ শ্রেণী কাঁচামালে যা শিল্পে পাঠানো হয় তার থেকে অনেক উৎপাদিত পণ্য অনেক কম হয়, সেই জন্য এখানে অবিশুদ্ধ কাঁচামাল। অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে লোহা, তামা, টিন, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব খনিজগুলো হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। শিল্পের শ্রেণীবিভাগ দেখো, কাঁচামালের অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত শিল্প। পাঠ্যসূচি অনুযায়ী কাঁচামালভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ হচ্ছে, এক হচ্ছে কৃষিজ। কাঁচামালের প্রকার হচ্ছে কৃষিজ। কাঁচামাল কি? তুলো, পাট, শন, চা, কফি, আখ প্রভৃতি। এখানে শিল্প কি হচ্ছে? বয়ন শিল্প। তুলো থেকে বয়ন শিল্প, চা, কফি শিল্প, চিনি শিল্প প্রভৃতি। আর প্রাণীজ থেকে পশম, রেশম, দুধ, এখান থেকে কি হচ্ছে? পশম শিল্প, রেশম শিল্প, ডেয়ারি শিল্প। কাঁচামালের প্রকার খনিজ, লোহা, তামা, বক্সাইট, টিন, খনিজ তেল, এখান থেকে শিল্প কি হচ্ছে? লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, তামা শিল্প, খনিজ তেল পরিশোধন শিল্প ইত্যাদি। বনজ সম্পদ, বনজ সম্পদের কাঁচামাল হচ্ছে শক্ত নরম কাঠ, ঘাস, বেত, বাঁশ প্রভৃতি। এখান থেকে কি শিল্প হচ্ছে? কাগজ শিল্প, আসবাবপত্র তৈরি শিল্প। এবার দেখো ভারতের উল্লেখযোগ্য শিল্প। অনুকূল পরিবেশ থাকায় ভারতে প্রায় সব ধরনের শিল্প গড়ে উঠেছে। উল্লেখযোগ্য শিল্পগুলি হলো লৌহ ইস্পাত, কার্পাস বয়ন, ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি প্রভৃতি। এগুলো সব ভারতীয় শিল্প। এসব শিল্প ভারতে গড়ে উঠেছে। প্রথমে দেখো ভারতের লৌহ ইস্পাত শিল্প। ভারতে বর্তমানে 8টি বৃহদায়তন ইস্পাত কারখানা এবং 3টি সংকর ইস্পাত কারখানা আছে। এই 8টি বৃহদায়তন ইস্পাত কারখানার সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আছে দেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো, যেটা জামশেদপুরে আছে। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে 1907 সালে বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম কারখানা। এক হচ্ছে উড়িষ্যার গরু মহিষানি বাদাম পাহাড় ও ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম অঞ্চলের লৌহ আকরিক, রানীগঞ্জ ও ঝরিয়ার কয়লা, ওড়িশার সুন্দরগড় জেলার গাংপুর থেকে ম্যাঙ্গানিজ ও হাতাবাড়ি থেকে চুনাপাথর, যার সুবর্ণরেখা নদীর জল, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল ও সড়ক পথের সুবিধা, সুলভ ও শ্রমিক, 5 কলকাতা, হলদিয়া ও পারাদ্বীপ বন্দরের মাধ্যমে পণ্য আদান প্রদানের সুবিধা থাকায় এখানে শিল্প গড়ে উঠেছে। এরপর আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা প্রথমে আছে 1 নম্বর হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট, বোকারোতে। ঝাড়খণ্ডের দামোদর ও বোকারো নদীর মিলনস্থানে কারখানাটি অবস্থিত। এক হচ্ছে ওড়িশার গরু মহিষানি থেকে আকরিক লোহা, 2 বোকারো ও ঝরিয়া থেকে কয়লা, 3 হচ্ছে ঝাড়খণ্ডের পালাউমি, ওড়িশা ও ছত্তিশগড় থেকে ম্যাঙ্গানিজ চুনাপাথর, 4 দামোদরের তেনুঘাট জলাধার থেকে জলের সরবরাহ, 5 দামোদর অববাহিকায় জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ, 6 পূর্ব রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, কলকাতা ও হলদিয়া বন্দরের সুবিধা থাকায় এখানে কারখানা গড়ে উঠেছে। এরপরে 2 নম্বর হচ্ছে রাউরকেলা স্টিল প্ল্যান্ট। ওড়িশার ব্রাহ্মণী নদীর তীরে এই কারখানাটি গড়ে উঠেছে। এক হচ্ছে ওড়িশার সুন্দরগড়, ময়ূরভঞ্জ ও কেওনঝড় থেকে আকরিক লোহা, 2 হচ্ছে ঝরিয়া ও গিরিডি থেকে কয়লা, 3 হাতাবাড়ি থেকে চুনাপাথর, 4 হীরাকুদ প্রকল্পের জলবিদ্যুৎ ও রাউরকেলার নিজস্ব তাপবিদ্যুতের যোগান, 5 ব্রাহ্মণী ও কোয়েল নদীর জল, 6 দক্ষিণ পূর্ব রেলপথ এবং জাতীয় সড়কের মাধ্যমে পরিবহনের সুবিধা এবং পারাদ্বীপ, কলকাতা, হলদিয়া ও বিশাখাপত্তনম বন্দর দ্বারা বাণিজ্যের সুবিধা থাকে এখানে কারখানা গড়ে উঠেছে। 3 নম্বর হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। বর্ধমান জেলার দুর্গাপুরে কারখানাটি গড়ে উঠেছে। এক হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ ও ঝাড়খণ্ডের সিংভূম থেকে উন্নত মানের আকরিক লোহা, 2 রানীগঞ্জ ও ঝরিয়া অঞ্চল থেকে কয়লা, 3 ওড়িশার সুন্দরগড় থেকে ডলোমাইট এবং বীর মিত্রপুর থেকে চুনাপাথর, 4 দামোদর নদ ও দুর্গাপুর জলাধার থেকে জল, 5 ডিভিসি থেকে জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ, 6 পূর্ব রেল, সড়কপথ ও দামোদর খালের মাধ্যমে পণ্য পরিবহন, 7 নিকটস্থ হুগলি শিল্পাঞ্চলের চাহিদা এবং 8 নম্বর পয়েন্ট কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা থাকা এখানে ইস্পাত শিল্প গড়ে উঠেছে।
এরপর হচ্ছে 4 নাম্বার ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কুলটি ও বার্নপুরের কাছে হীরাপুরে ইস্কোর অধীনে একটি লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। কুলটিতে 1874 সালে উৎপাদন শুরু হয়। এখানে কারখানা গড়ে ওঠার কারণগুলি হলো, এক হচ্ছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও ওড়িশার ময়ূরভঞ্জের লৌহ আকরিক, 2 ঝাড়খণ্ডের ঝরিয়া ও পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা, 3 গাংপুর ও বীরমিত্রপুরের ম্যাঙ্গানিজ ও চুনাপাথর, 4 ওড়িশার সুন্দরগড়ের ডলোমাইট, 5 দামোদর প্রকল্পের বিদ্যুৎ, 6 দামোদর নদের জল, 7 বিহার ও পশ্চিমবঙ্গের সুলভ শ্রমিক, 7 উন্নত রেলপথ ও সড়কপথের ব্যবস্থা, 9 কলকাতা সহ স্থানীয় শিল্পাঞ্চলের বিপুল চাহিদা এবং 10 কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা। 5 হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট। দেখো ছত্তিশগড়ে দুর্গ জেলায় এই কারখানাটি স্থাপিত। এটি ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। তাহলে যদি ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটা? ভিলাই স্টিল প্ল্যান্ট হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। ভিলাই ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি হলো, এক হচ্ছে 88 কিলোমিটার দূরে দাল্লি, রাজহারা ও রায়লাডিলা অঞ্চল থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা, 2 রানীগঞ্জ ঝরিয়া থেকে কয়লার যোগান, 3 ছত্তিশগড়ের বিলাসপুর ও নন্দিনী থেকে চুনাপাথর ডলোমাইট পাওয়ার সুবিধা, 4 ভান্ডারা থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা, 5 মহানদী ও তার উপনদী এবং তেন্ডুলা জলাধার থেকে জল পাওয়ার সুবিধা, 6 দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে পণ্য আদান প্রদান, এরপর কলকাতা বিশাখাপত্তনম বন্দর দিয়ে বাণিজ্যের সুবিধা। 6 নম্বর হচ্ছে বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, যেটা ভদ্রাবতীতে। 1923 সালে কর্ণাটকের ভদ্রা নদীর তীরে কারখানাটি স্থাপিত। এটি গড়ে ওঠার কারণগুলো হচ্ছে বাবা বুদান পাহাড়ের লৌহ আকরিকের যোগান, 2 স্থানীয় বনভূমি থেকে প্রচুর কাঠ কয়লা পাওয়ার সুবিধা, 3 ভান্ডি গুড্ডার চুনাপাথর ও ডলোমাইট, 4 শিমোগা ও চিত্রদুর্গ অঞ্চলের ম্যাঙ্গানিজ, 5 শিব সমুদ্রম ও শিমসা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের যোগান, 6 স্থানীয় সুলভ শ্রমিক, 7 দক্ষিণ রেলপথের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা এবং 8 নিউ ম্যাঙ্গালোর ও কোচি বন্দরের মাধ্যমে বাণিজ্য। এবারে 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই কারখানা গড়ে ওঠে। এটি গড়ে ওঠার কারণগুলি হলো, এক হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নুল, নেল্লোর এবং ছত্তিশগড়ের রায়লাডিলার লৌহ আকরিক, 2 তেলেঙ্গানার সিঙ্গারেনি ও উড়িষ্যার তালচেরের কয়লা, 3 পালাঘাট ও শ্রীকাকুলামের ম্যাঙ্গানিজ, 4 গুন্টুর ও আদিলাবাদের চুনাপাথর ও ডলোমাইট, 5 তুঙ্গভদ্রা প্রকল্পের বিদ্যুৎ, 6 স্থানীয় সুলভ শ্রমিক, 7 রেলপথ ও সড়কপথের মাধ্যমে বিভিন্ন শিল্পাঞ্চলের সঙ্গে উন্নত যোগাযোগ স্থাপন, 8 তুঙ্গভদ্রা প্রকল্পের জলাধারের জলের সরবরাহ ও 9 বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে পণ্য সামগ্রী আমদানি রপ্তানির সুবিধা ইত্যাদি। উপরে উল্লেখিত লৌহ ইস্পাত কারখানাগুলি ছাড়া আরো কয়েকটি কারখানা বর্তমানে বিকাশ লাভ করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সালেম স্টিল প্ল্যান্ট, যেটা তামিলনাড়ুতে, বিজয়নগর স্টিল প্ল্যান্ট, যেটা কর্ণাটকে, দৈতারি স্টিল প্ল্যান্ট ওড়িশা, আর দলভি স্টিল প্ল্যান্ট মহারাষ্ট্র প্রভৃতি এখানে গড়ে উঠেছে। এবার দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, এটা তোমাদের প্রশ্ন আসে। এই যে পূর্ব আর মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে, এক হচ্ছে আকরিক লোহা। বিহারের সিংভূম, ওড়িশার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা, দাল্লি, বাজহারা প্রভৃতি অঞ্চলের খনি থেকে উচ্চমানের ম্যাগনেটাইট ও হেমাটাইট শ্রেণীর লৌহ আকরিক পাওয়ার সুবিধা। এই যে লৌহ আকরিক শিল্পের কাঁচামাল, সেটা পাওয়ার সুবিধা। 2 হচ্ছে কয়লা। ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ছত্তিশগড়ের কোরবা এবং ওড়িশার তালচের কয়লা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। 3 হচ্ছে চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজ। ওড়িশার বীরমিত্রপুর থেকে চুনাপাথর, গাংপুর ও সুন্দরগড় থেকে ডলোমাইট, কোরাপুট, কালাহান্ডি, গাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। 4 হচ্ছে জল সরবরাহ। দামোদর, খড়কায়, সুবর্ণরেখা, মহানদী প্রভৃতি নদীর জল পাওয়ার সুবিধা আছে। 5 বিদ্যুৎ। এই অঞ্চলে দামোদর অববাহিকা ও হীরাকুদ জলবিদ্যুৎ, দুর্গাপুর
পতরাতু, বোকারো প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। হচ্ছে পরিবহন, এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল এবং কয়েকটি সড়ক পথের মাধ্যমে খনি অঞ্চল থেকে কাঁচামাল নিয়ে আসার ও ইস্পাত পাঠানোর সুবিধা আছে। সাথে সাথে শ্রমিক, এই অঞ্চলের ঘন বসতিপূর্ণ হয়, শ্রমিকের অভাব হয় না, কারণ এইসব শিল্পে প্রচুর শ্রমিক দরকার, তাই শ্রমিকের জন্য এখানে সুবিধা হয়। তবে আমাদের বলবো কি, পূর্ব মধ্যপ্রদেশ ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আমরা যদি বলি তাহলে বলবো আকরিক লোহা সুবিধা, কয়লার সুবিধা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এগুলো পাওয়া যায়। তারপরে জল সরবরাহ ঠিক আছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, পরিবহন ব্যবস্থা ভালো আছে, শ্রমিকের অভাব হয় না, তাহলে এইসব কারণে ভালো হয়। এবার দেখো ভারতে কার্পাস বয়ন শিল্প। কার্পাস একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, অর্থাৎ যে কোনো পরিমাণ তুলো থেকে সম পরিমাণ বস্ত্র তৈরি করা হয়, এই জন্য বিশুদ্ধ কাঁচামালে কি হয়, যে বিশুদ্ধ শিল্পের ক্ষেত্রে কি হয়, কাঁচামাল যতটা থাকে উৎপাদিত পণ্য ততটা হয়। এটি একটি অস্থানু শিল্প। তোমার যদি প্রশ্ন আসে অস্থানু শিল্পের উদাহরণ, তাহলে বলবো কার্পাস। কার্পাস শিল্প একটি অস্থানু শিল্প। ভারতের বস্ত্রবয়ন শিল্পের ভৌগোলিক বন্টনের ভিত্তিতে ভারতকে 4টি অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। পশ্চিম ভারতের মুম্বাই ও আহমেদাবাদকে কেন্দ্র করে এই অঞ্চলের বস্ত্রশিল্প বিকাশ লাভ করেছে। 1851 সালে মুম্বাইয়ে বস্ত্রশিল্প স্থাপিত। এখানকার কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি হলো মহারাষ্ট্রের মুম্বাই, নাগপুর, পুনে, কোলাপুর, সোলাপুর, আকোলা, সাতারা প্রভৃতি। গুজরাটের আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, পোরবন্দর, সুরাত, ভারুচ প্রভৃতি। আর মধ্যপ্রদেশের ইন্দোর, গোয়ালিয়র, উজ্জয়িনী প্রভৃতি। এখানে সব এই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে আর কি। কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? পশ্চিম ভারতের মুম্বাই, আহমেদাবাদ অঞ্চলে শিল্পের একদেশী ভবন গড়েছে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তোমাদের প্রশ্ন আসে ভারতের ম্যানচেস্টার কোনটাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর এই যে একদেশী ভবন গড়েছে, একদেশী ভবন মানে এখানে এত কেন, এখানে গড়ে উঠেছে কেন? কারণ হচ্ছে এক হচ্ছে কাঁচামাল, মুম্বাই অঞ্চল ও আহমেদাবাদ অঞ্চল। দেখো মহারাষ্ট্রের কৃষ্ণভিত্তিক অঞ্চলের কাঁচা তুলা মুম্বাইয়ের বিভিন্ন বস্ত্র শিল্প কেন্দ্রগুলিতে যায়। আর আহমেদাবাদ অঞ্চলে গুজরাটের কৃষ্ণভিত্তিক অঞ্চলে উৎপাদিত তুলা নিকটবর্তী বস্ত্র শিল্প কেন্দ্রগুলিতে সরবরাহ করা হয়। জলবায়ু দেখো কারণ, মুম্বাই অঞ্চলে আরব সাগরের কাছে অবস্থিত মুম্বাই অঞ্চলের জলবায়ু আর্দ্র প্রকৃতির, যা বস্ত্র শিল্প স্থাপনের পক্ষে আদর্শ। আর আহমেদাবাদ অঞ্চল, এই অঞ্চলে খাম্বাত ও কচ্ছ উপসাগরের অনতিদূরে অবস্থিত হয় জলবায়ু আর্দ্র প্রকৃতির, যা বয়ন শিল্পের পক্ষে বিশেষ উপযুক্ত। বন্দর দেখো মুম্বাই অঞ্চলে নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর মারফত মিশর, সুদান থেকে দীর্ঘ আঁশযুক্ত তুলো, যন্ত্রপাতি, পণ্য আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা রয়েছে। আর আহমেদাবাদ অঞ্চলে কান্ডালা, পোরবন্দর, সুরাত, ওখা প্রভৃতি বন্দর মারফত দীর্ঘ আঁশযুক্ত তুলো এবং যন্ত্রপাতির আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা বৃদ্ধি পেয়েছে। শক্তি দেখো মুম্বাই অঞ্চলে ভিপ, পুরী, ভিরা, খোপলি জলবিদ্যুৎ কেন্দ্র এবং তারাপুর পারমাণবিক বিদ্যুৎ থেকে শক্তির যোগান দেওয়া হয়েছে। আর আহমেদাবাদ অঞ্চলে উকাই জলবিদ্যুৎ, আহমেদাবাদ ধুবারান তাপবিদ্যুৎ এবং কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তির যোগান দেওয়া হয়েছে। মূলধন দেখো স্থানীয় পাঁচশি এবং ভাটিয়া শিল্পপতিদের মূলধন, ব্যবসায়িক দক্ষতা ও পরিচালন ব্যবস্থা শিল্প গড়ে তুলতে সাহায্য করছে। শিল্পের এটা হচ্ছে মুম্বাই অঞ্চলে। মুম্বাই অঞ্চলে শিল্পে স্থানীয় যারা পাঁচশি তারা কিন্তু এই শিল্পের সাথে ব্যাপকভাবে জড়িত। আর আহমেদাবাদ অঞ্চলে গুজরাটি ব্যবসায়ী সম্প্রদায়ের মূলধন ও ব্যবসায়িক দক্ষতা, অসংখ্য ব্যাংকের উপস্থিতি শিল্পের একদেশী ভবনে সাহায্য করেছে, কারণ এগুলো শিল্পের জন্য প্রচুর টাকার দরকার হয়, মূলধন প্রচুর দরকার হয়। শ্রমিক দেখো মহারাষ্ট্র বা মুম্বাই অঞ্চলে দেখো কোঙ্কন ও সোলাপুরে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যায়। আহমেদাবাদ অঞ্চলে সুরাত ও মহেশানায় প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যায়। মুম্বাই অঞ্চলে চাহিদা বা বাজার আর মুম্বাই ও তৎসংলগ্ন অঞ্চলে ঘন বসতিপূর্ণ হয়, বস্ত্রের চাহিদা খুব বেশি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি চাহিদা ও বাজারের বিস্তার ঘটিয়েছে। আহমেদাবাদ অঞ্চলে আহমেদাবাদ ও সংলগ্ন অঞ্চল ঘন বসতিপূর্ণ হয়, বস্ত্রের চাহিদা খুব বেশি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাজারের বিস্তার ঘটেছে। এবার দেখো দক্ষিণাঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ ভারতের রাজ্যসমূহে বস্ত্রশিল্পের কেন্দ্রীভবন ঘটতে থাকে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে বস্ত্রশিল্পের সর্ববৃহৎ কেন্দ্র, এখানে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি কাকে বলা হয় বলবে তামিলনাড়ুর কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের প্রধান বস্ত্র শিল্প কেন্দ্রগুলি হলো তামিলনাড়ুর কোয়েম্বাটোর, চেন্নাই, মাদুরাই, তুতিকোরিন, সালেম প্রভৃতি। কর্ণাটকের বেঙ্গালুরু, মহীশূর, রায়চুর প্রভৃতি। কেরলের তিরুবনন্তপুরম, কোল্লাম, কোচি, কোঝিকোড প্রভৃতি। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, গুন্টুর, তিরুপতি প্রভৃতি।
এগুলো গড়ে ওঠার কারণ কি? এক হচ্ছে নিকটে কাঁচা তুলোর সহজলভ্যতা, দুই হচ্ছে সুলভ জলবিদ্যুৎ, তিন চেন্নাই, বিশাখাপত্তনম, কোচি প্রভৃতির বন্দরের মাধ্যমে তুলো ও যন্ত্রপাতি আনয়ন এবং বস্ত্র রপ্তানির সুবিধা, চার হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, পাঁচ ঘন বসতিপূর্ণ অঞ্চল হয়, সুলভে শ্রমিক পাওয়ার সুবিধা, ছয় বস্ত্রের বিপুল চাহিদা এবং সাত হচ্ছে কারখানাগুলির আধুনিকীকরণ। এবার দেখো উত্তরাঞ্চল 3 নম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে বস্ত্রশিল্প গড়ে উঠতে শুরু করে এবং স্বাধীনতার পর আরো দ্রুত হারে উন্নতি ঘটে। এই অঞ্চলের প্রধান কেন্দ্রগুলি হলো উত্তরপ্রদেশের কানপুর, এলাহাবাদ, লখনৌ, আলিগড়, বারাণসী, মোরাদাবাদ, মিরাট প্রভৃতি, রাজস্থানের জয়পুর, কোটা, উদয়পুর, গঙ্গানগর, ভিলওয়ারা প্রভৃতি, হরিয়ানার হিসার, ভিওয়ানি প্রভৃতি, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা প্রভৃতি। গড়ে ওঠার কারণ হচ্ছে এক হচ্ছে সেচের মাধ্যমে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় অতি উন্নত মানের তুলো উৎপাদন, দুই উন্নত পরিবহন ব্যবস্থা, তিন পর্যাপ্ত তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শক্তি যোগান, চার সুলভ শ্রমিক এবং পাঁচ হচ্ছে বস্ত্রের বিপুল চাহিদা। এরপর চার হচ্ছে পূর্বাঞ্চল। হুগলি শিল্পাঞ্চলে এই শিল্পের একদশী ভবন ঘটে। বর্তমানে এই শিল্পের বিকাশ থেমে গেছে। পশ্চিমবঙ্গের হুগলি, শ্রীরামপুর, রিষড়া, বিহারের গয়া, পাটনা, ভাগলপুর এবং ওড়িশার কটক হল উল্লেখযোগ্য বয়ন শিল্পকেন্দ্র। গড়ে ওঠার কারণ কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে তুলো ও যন্ত্রপাতি আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা, দুই আর্দ্র জলবায়ু, তিন উন্নত রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা, চার সুলভ শ্রমিক এবং বিপুল চাহিদা। এরপর আমাদের আসবে ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে প্রথমে জানো। প্রযুক্তিগত দক্ষতা ও কলা কৌশলের দ্বারা লোহা, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব উপকরণ এবং রবার, প্লাস্টিক প্রভৃতি অধাতব উপকরণ দিয়ে ভারী অথবা হালকা, জটিল অথচ সূক্ষ্ম কলকবজা যন্ত্রপাতি, যন্ত্রাংশ তৈরি করাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। আরেকবার শোনো, প্রযুক্তিগত দক্ষতা ও কলা কৌশলের দ্বারা লোহা, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব উপকরণ এবং রবার, প্লাস্টিক প্রভৃতি অধাতব উপকরণ দিয়ে ভারী অথবা হালকা, জটিল অথচ সূক্ষ্ম কলকবজা যন্ত্রপাতি, যন্ত্রাংশ তৈরি করাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। এবার ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ আছে। ইঞ্জিনিয়ারিং শিল্পকে প্রথম 3 ভাগে ভাগ করা। এক হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, দুই হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, আর তিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলো? এগুলোর মধ্যে বৃহত্তম যন্ত্রপাতি যেমন কৃষি, খনি শিল্প আর মোটর গাড়ি, জেনারেটর উল্লেখযোগ্য, যা পুনে, জামশেদপুর, লখনৌ, ভোপাল, কলকাতা প্রভৃতি শহরে গড়ে উঠেছে। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন ঘড়ি, সেলাই মেশিন, সাইকেল, বল বিয়ারিং প্রভৃতির কারখানা পুনে, হাওড়া, বেঙ্গালুরুতে গড়ে উঠেছে। তিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা, পাতানোকল যন্ত্র এগুলির কারখানা লখনৌ, গুরগাঁও, বিশাখাপত্তনম প্রভৃতি শহরে গড়ে উঠেছে। আমাদের যদি বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোথায় গড়েছে, উদাহরণ দাও, বলবে পুনে, জামশেদপুর, লখনৌ, ভোপাল, কলকাতা। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে কোথায়, বলবে পুনে, হাওড়া, বেঙ্গালুরুতে। আর বৈদ্যুতিক শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে লখনৌ, গুরগাঁও, বিশাখাপত্তনমে। এবার দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। এক হচ্ছে ধাতব দ্রব্যের যোগান। এই শিল্প গড়ে ওঠায় ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ভারী ধাতব দ্রব্যের যোগানের উপর নির্ভর করে গড়ে ওঠে। কারণ এইগুলো এই যে ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম এইসব ভারী ধাতবের প্রয়োজন হয়। এই ইস্পাতের যোগানোর জন্য চিত্তরঞ্জন ও জামশেদপুরের রেল ইঞ্জিন তৈরির কারখানা গড়ে উঠেছে। অ্যালুমিনিয়াম ধাতুর সহজলভ্যতার জন্য কোরাপুটে বিমান তৈরির কারখানা গড়ে উঠেছে। তার মধ্যে প্রশ্ন আসে বিমান তৈরির কারখানা কোথায় আছে, কোরাপুটে। তামা ও অ্যালুমিনিয়ামের জন্য রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা, মোটর জেনারেটর তৈরির কারখানা ভারতের শিল্প শহরগুলিতে গড়ে উঠেছে। দুই হচ্ছে অন্যান্য দ্রব্যের যোগান। এই শিল্পের জন্য রবারের দ্রব্য, ঢালাই করা দ্রব্য, রং, প্লাস্টিক প্রভৃতি দরকার হয়। এই সব দ্রব্য বিভিন্ন পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প কেন্দ্র থেকে পাওয়া যায়। তিন হচ্ছে বিদ্যুতের যোগান। ইঞ্জিনিয়ারিং শিল্পে হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ সরবরাহ সম্পন্ন বিদ্যুৎ সবসময় যোগান থাকার প্রয়োজন। ভারী মেশিন চালাতে বিদ্যুৎ দরকার হয়। অধিকাংশ ক্ষেত্রে কারখানা নিজস্ব উৎপাদন ব্যবস্থা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার হচ্ছে শিল্প সমাবেশের প্রভাব। যেসব অঞ্চলে একাধিক শিল্পের সমাবেশ ঘটে সেসব স্থানে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে। হুগলি শিল্পাঞ্চল, জামশেদপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল প্রভৃতি শিল্পাঞ্চলে এ কারণে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। পাঁচ হচ্ছে মেধাবী ও দক্ষ শ্রমিকের উপস্থিতি। এই শিল্পের বিকাশে ভারতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মেধাবী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীর অভাব নেই। এবার দেখো ভারতের পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প খনিজ তেলের উপজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলা হয় পেট্রো রসায়ন শিল্প।
এই শিল্পে দ্রুত বিকাশ ও অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলে। তোমরা যদি বলা হয় উদীয়মান বা সূর্যোদয় শিল্প কাকে বলা হয়, ভারতের পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলা হয়। কারণ হচ্ছে এই শিল্পের বিকাশ ও অগ্রগতি উজ্জ্বলের ভবিষ্যৎ সম্ভাবনা আছে। এর উপর নির্ভর করে প্রচুর অনুসারী শিল্প এবং সাহায্যকারী শিল্প বৃহদায়তনে গড়ে ওঠায় একে শিল্প দানব বলা হয়। আর কারণ কি, এইখানে যদি কোথাও যদি পেট্রো শিল্প রাসায়ন শিল্প গড়ে ওঠে, তার সাহায্য করার জন্য বিভিন্ন অনুসারী শিল্প সাহায্যকারী প্রচুর শিল্প সেখানে গড়ে ওঠে। এই জন্য একে বলা হয় শিল্প দানব। মানে এক জায়গায় যদি একটা শিল্প গড়ে ওঠে, সেখানে আশেপাশে প্রচুর শিল্প গড়ে ওঠে। এই জন্য একে বলা হয়, ভারতের পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় শিল্প দানব। এই শিল্পের উৎপাদিত দ্রব্য অন্যান্য শিল্পের কাঁচামাল রূপে ব্যবহৃত থাকে, তাই একে নিম্ন প্রবাহী শিল্প ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। দেখো, ভারতের পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, ভারতে এই শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো, এক হচ্ছে খনিজ তেল উত্তোলন। স্বাধীনতার পরে বোম্বে হাই, আঙ্কেলেশ্বর, কাম্বে, কালোল প্রভৃতি অঞ্চলে প্রচুর খনিজ তেল উত্তোলিত হয়, যা থেকে পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল পাওয়া যায়। দুই, কাঁচামাল লাভের সুবিধা। ভারতের বিভিন্ন তৈল শোধনাগার, তার মধ্যে ট্রম্বে, কোয়ালি, জামনগর, হলদিয়া, বারাউনি প্রভৃতি থেকে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল পাওয়া যায়। তিন, বন্দর। পশ্চিম ভারতের মুম্বাই, নাবাসেবা, কান্ডালা প্রভৃতি বন্দর মারফত খনিজ তেল, পলিমার ও যন্ত্রপাতি আমদানির সুবিধা রয়েছে। যেমন রয়েছে তেমনি পেট্রো রসায়ন সামগ্রী রপ্তানির সুবিধা রয়েছে। চার, বিদ্যুৎ। এই অঞ্চলের নিকটে রয়েছে উকাই কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, তারাপুর, কাকরাপাড় পারমাণবিক কেন্দ্র এবং বেশ কয়েকটি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র। ফলে পেট্রো রসায়ন শিল্পে সুলভ বিদ্যুতের যোগানের অসুবিধা হয় না। চার, শিল্প স্থাপনের পরিকাঠামো। পশ্চিম ও পূর্ব ভারতে শিল্প স্থাপনের পরিকাঠামো, যেমন সড়ক ব্যবস্থা, জলের যোগান প্রভৃতি বেশ উন্নত। পাঁচ হচ্ছে উদ্যোগপতি। রিলায়েন্স ও মফতলালের মতো ভারতের বড় বড় শিল্প গোষ্ঠী এই শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ করে। ছয় হচ্ছে চাহিদা। ভারত বস্ত্র শিল্প, ওষুধ সামগ্রী, প্লাস্টিক প্রভৃতি শিল্পে অত্যন্ত উন্নত, ফলে পেট্রো রসায়ন শিল্প দ্রব্যের চাহিদা খুব বেশি। এরপর দেখো শিল্প কেন্দ্রের অবস্থান। ভারতের প্রধান প্রধান পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রগুলো হলো, এক হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, যেটা ভোপালে সর্বপ্রথম হয়, 1934 সালে এই কারখানা স্থাপিত হয়। দুই হচ্ছে ন্যাশনাল অর্গানিক কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা থানে, বেলাপুর, 1961 সালে বেসরকারি উদ্যোগে এটা স্থাপিত হয়। এটি একটি সর্বাধুনিক পেট্রো রাসায়নিক কেন্দ্র। তিন হচ্ছে ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড, যেটা ভারতদ্বারা বৃহত্তম সরকারি সংস্থা। এই কারখানাটি স্থাপিত হয় 1969 সালে। 2007 সালে এই সংস্থাটির সংযুক্তিকরণ ঘটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে। চার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাজিরা ও জামনগর, বৃহত্তম বেসরকারি সংস্থা। রিলায়েন্স গোষ্ঠীর নিজস্ব শোধনাগারের উপর ভিত্তি করে এটি স্থাপিত হয়। পাঁচ হচ্ছে হার্ডিলিয়া কেমিক্যালস লিমিটেড, মুম্বাই। এই কেন্দ্রটি 1963 সালে স্থাপিত হয়। ছয় হচ্ছে বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস লিমিটেড, বঙ্গাইগাঁও তৈল শোধনাগার নিকটে 1974 সালে স্থাপিত হয় কেন্দ্র। সাত হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, হলদিয়া পেট্রোলিয়াম শোধনাগারের উপর ভিত্তি করে এটা স্থাপিত হয়। এবার দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণগুলি হচ্ছে কাঁচামালের যোগান। দেখো, গাড়ি নির্মাণ শিল্পে অনেক রকম কাঁচামাল প্রয়োজন হয়, যেমন ইঞ্জিন, বডি, চাকা, ব্যাটারি, তামা, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক উপকরণ, রবার, প্লাস্টিক, কাঠ, স্পঞ্জ, রং, কাপড় প্রভৃতি। ভারতে এসব শিল্পজাত দ্রব্যের অভাব হয় না। দুই হচ্ছে শিল্পায়নের প্রভাব। ভারত লৌহ ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, রবার ও প্লাস্টিক, রাসায়নিক শিল্প প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ করেছে। এর ফলে বিভিন্ন শিল্পে শিল্পজাত দ্রব্যের সরবরাহ বজায় থাকে। তিন হচ্ছে শিল্প সমাবেশের প্রভাব। ছোট ছোট যন্ত্রাংশ জুড়ে গাড়ি তৈরি হয়। ভারতবর্ষের শিল্প অঞ্চলগুলিতে প্রচুর শিল্পের সমাবেশ ঘটায়। বিভিন্ন যন্ত্রাংশ খুব সহজে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে এবং সেটা একই জায়গায় প্রায় গড়ে ওঠার জন্য এই যে শিল্প সমাবেশ করেছে, এর ফলে সুবিধা হয় আর কি। চার হচ্ছে পর্যাপ্ত মূলধন। বিশ্বায়ন ও উদার অর্থনীতির প্রভাবে প্রসিদ্ধ বহুজাতিক গাড়ি নির্মাণ কোম্পানির আগমন করেছে ভারতে, ফলে এই শিল্পে মূলধনের কোনো অভাব হয় না। পাঁচ হচ্ছে সড়ক পথের প্রসার ও গ্রাম সড়ক যোজনা। সড়ক পথের প্রসার ঘটায় যাত্রী ও পণ্য পরিবহনে গাড়ির চাহিদা বৃদ্ধি নির্মাণ শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। হচ্ছে নগরায়নের প্রভাব ও চাহিদা বা বাজার। নগরায়নের ফলে মানুষ আধুনিক ও বিলাসবহুল জীবনযাত্রায় ক্রমশ ও দ্রুত অভ্যস্ত হয়ে উঠেছে। এর প্রভাবে ভারতের গাড়ির এক বিশাল বাজার তৈরি, মানুষের কাছে গাড়ির ব্যাপক চাহিদা আর কি। ভারতের প্রধান কয়েকটি মোটর গাড়ি নির্মাণ সংস্থা এবং তাদের কারখানার অবস্থান থাকে। প্রথম হচ্ছে টাটা মোটরস লিমিটেড, গুজরাটের সানন্দ, ঝাড়খণ্ডের জামশেদপুর, উত্তরপ্রদেশের লখনৌ, উত্তরাখণ্ডের পন্থনগর, মহারাষ্ট্রের পুনে, কর্ণাটকের ধারওয়াড়,
হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড, কর্ণাটকের বেঙ্গালুরু, মহারাষ্ট্রের চাকন ও নাসিক, তেলেঙ্গানার হাজিরাবাদ এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে। হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, হরিয়ানার গুরগাঁও ও মানেসার এবং গুজরাটের আহমেদাবাদ। 4 ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তামিলনাড়ুর মরাই মালাই নগর, চেন্নাইয়ের কাছে এবং গুজরাটের সানন্দে। 5 হচ্ছে বাজাজ অটো, মহারাষ্ট্রের চাকন, পুনের কাছে, আর ওয়ালুস ঔরঙ্গাবাদ এবং পন্তনগর উত্তরাখণ্ডে। এরপরে দেখো তথ্য প্রযুক্তি শিল্প, যেটা এখনকার সবচেয়ে চাহিদাযুক্ত শিল্প আর কি। ভারত পৃথিবীর এক অন্যতম তথ্য প্রযুক্তি শিল্পের দেশ। বর্তমানে এদেশে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি এবং 90 লক্ষ মানুষ পরোক্ষভাবে জীবিকা অর্জনের জন্য তথ্য প্রযুক্তি শিল্পের উপর নির্ভরশীল। এই তথ্য প্রযুক্তি শিল্পকে অনেকে কম্পিউটারের সমর্থক মনে করলেও প্রকৃতপক্ষে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সকল মাধ্যম এবং পদ্ধতিকে একত্রে তথ্য প্রযুক্তি বলা যায়। পরিসংখ্যান ও অন্যান্য তথ্যের প্রক্রিয়াকরণের জন্য যে প্রযুক্তি, হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহৃত হয় তাকে বলে তথ্য প্রযুক্তি। এবার দেখো ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ। 1970 সালের আগে সফটওয়্যার শিল্পে একমাত্র টাটা কনসালটেন্সি সার্ভিসেস ছিল, টিসিএস আর কি। উদারীকরণের পর 1992 থেকে 2001 সালের মধ্যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটে। শিল্পের বিকাশের কারণ দেখো, এক হচ্ছে সরকারি নীতি। 1991 সালে ভারতে নব্য শিল্পনীতি চালু হয়, ভারতের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে তথ্য প্রযুক্তি শিল্পের বিপ্লব আসে আর কি। হচ্ছে দক্ষ কর্মীর প্রাচুর্য। 1980-র দশকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টগুলি আইআইএম থেকে পাশ করা মেধাবী ছাত্রছাত্রীরা সফটওয়্যারে বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে যোগদান করে। প্রতি বছর ভারতে 5 লক্ষের বেশি ছাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে পাশ করে। ফলে ক্রমবর্ধমান এই শিল্পে দক্ষ কর্মীর অভাব হয় না। 3 হচ্ছে স্বল্প পরিচালন ব্যয়। ভারতের দক্ষ শ্রমিকের বেতন অনেক কম, এর ফলে বহু বিদেশি কোম্পানি ভারতীয় কর্মী নিয়োগ করছে এবং ভারতে তাদের নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন করছে। যারা হচ্ছে তথ্য প্রযুক্তি জগতে নতুন নতুন সংগঠকের আবির্ভাব দেখো, ইনফোসিস, উইপ্রো প্রভৃতি ভারতীয় কোম্পানি এবং এসএপি ল্যাবস, মাইক্রোসফট, আইবিএম, অ্যাডোব, সিমেন্স, নর্টেল, অ্যাকেন্টিউর, সিসকো, ওরাকেল কর্পোরেশন প্রভৃতি বিদেশি কোম্পানি ভারতের শিল্পে প্রচুর বিনিয়োগ করেছে। 5 হচ্ছে সরকারি সহযোগিতা। সরকারি সহায়তায় ভারতের বিভিন্ন শহরে তথ্য প্রযুক্তি শিল্পের উপযুক্ত পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। 6 সস্তা ও উচ্চ গুণগত মান। ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের গুণগত মান খুবই উচ্চ। প্রতিযোগিতামূলক বাজারে ভারতের তথ্য প্রযুক্তি পরিষেবা যথেষ্ট সস্তা। 7 হচ্ছে চাহিদা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, ব্যাংক, বীমা, টাকা লেনদেন, কেনাকাটা প্রভৃতি সব বিষয়ে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পরিষেবা সহায়ক তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তাই এই শিল্পের বিশাল বাজার তৈরি হয়েছে। দেখো ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের পীঠস্থান হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুর পরে অবস্থান করছে যথাক্রমে চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি ও পুনে। হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। ভারতের সিলিকন ভ্যালি কোনটা? বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এটি ভারতের সর্ববৃহৎ সফটওয়্যার রপ্তানিকারক অঞ্চল। ভারতের সকল তথ্য প্রযুক্তি কোম্পানির 35% এখানেই অবস্থিত, যার সংখ্যা প্রায় 5000। মনোরম আবহাওয়া, বৌদ্ধবাদী সংস্কৃতি, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই প্রভৃতি মেট্রো শহরের নৈকট্য এখানে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে সহায়ক হয়েছে। ইউনাইটেড নেশনস ইউএন কৃত তালিকা অনুযায়ী গ্লোবাল হাব অব টেকনোলজিক্যাল ইনোভেশন এর নিরিখে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে বিশ্বে বেঙ্গালুরুর স্থান 4র্থ। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, চেন্নাইয়ের টাইডেল পার্ক ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র। এই শহরে নির্মীয়মান আইটি করিডর এবং মহিন্দ্রা ওয়ার্ল্ড সিটি বহু মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করবে। যেটা হচ্ছে হায়দ্রাবাদের মাধাপুর শহরতলির হাইটেক সিটি, দিল্লির কাছে গুরগাঁও ও নয়ডা প্রভৃতি স্থানীয় তথ্য প্রযুক্তি শিল্পের বৃহৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যার পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকে তথ্য প্রযুক্তি শিল্পের কমপ্লেক্স গড়ে উঠেছে। এছাড়া রাজারহাট উপনগরীতেও তথ্য প্রযুক্তি শিল্পের সম্প্রসারণের চেষ্টা চলছে এবং তথ্য প্রযুক্তি শিল্প হচ্ছে ভবিষ্যতের শিল্প। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।